1971-এর মুক্তিযুদ্ধ, একটা ঘটনা, দুইজন পাইলট, একজন পাকিস্তানি, একজন বাংলাদেশি। মজার ব্যাপার হচ্ছে, যিনি বাংলাদেশে ঘৃণিত তিনি পাকিস্তানে বীরশ্রেষ্ঠ, আবার যিনি পাকিস্তানে ঘৃণিত তিনি বাংলাদেশে বীরশ্রেষ্ঠ। বলছিলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাকিস্তানি রশিদ মিনহাজের কথা। আজকের এই আলাপে আমরা বুঝতে চাই সত্যিকার অর্থে এই দুজনের মধ্যে কে আসল বীর। আর এই ব্যাপারটা বোঝার জন্য আজকে আমাদের সাথে আছেন আরিফ রহমান। ওয়েলকাম করছি ভাই। তো আমার প্রথম যে কোশ্চেনটা আসলে সেটা হচ্ছে, আমরা অনেকেই বোধহয় এই ঘটনার প্রেক্ষাপটটা জানি না। তো আমরা যদি একটু মতিউর রহমান এবং রশিদ মিনহাজের যে ঘটনাটা সেটা দিয়ে যদি একটু শুরু করি আর কি। ওকে, আমার আসলে সারা জীবনে এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে একই দেশের দুইটা ঘটনা, মানে আমি বলছি দুই পাকিস্তান তো একসাথে, তখন দুইটা মানুষ, একজন একটা দেশের সর্বোচ্চ পদক পাইলো, আরেকজন তার বিপরীত দেশের সর্বোচ্চ পদক পাইলো। আমি খোঁজ করে দেখলাম পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটে না। এইটাই প্রথম, এটাই শেষ। এবারে যে দুইটা লোককে নিয়ে আমরা কথা বলছি তাদের বয়সও খুব বেশি না। রশিদ মিনহাজ যখন মারা গেলেন তখন তার বয়স 20, মতিউর রহমান যখন মারা গেলেন তখন তার বয়স 30, এবং দুইজনের মৃত্যুর দিনটা হচ্ছে আজকের দিন 20 আগস্ট। একই দিনের মৃত্যুর কারণটা হচ্ছে যে কি তারা দুজন আসলে একই ঘটনায় মারা গেলেন। এখন আমরা আসলে নিরপেক্ষভাবে যদি চিন্তা করি তাহলে আসলে কে আসলে এখানে সঠিক অবস্থানটাতে আছে। তো আমরা এটা নিয়ে আলাপ করতে গেলে আমরা দেখবো যে অধিকাংশ মানুষই বলবে দুইজন দুইজনের জায়গায় ঠিক। পাকিস্তানের পক্ষে যিনি ছিলেন তিনি পাকিস্তানের বিমানটাকে রক্ষা করার চেষ্টা করছেন, সেজন্য সে বীর। বাংলাদেশের জন্য যে লোকটা একটা বিমান ছিনতাই করে নিয়ে আসতেছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, সেজন্য সে এখানকার। আমি বলি যে ওকে, এই ফর দ্য সেক অফ আর্গুমেন্ট এটাও সঠিক। আমরা একটু প্রেক্ষাপটটা যদি বোঝার চেষ্টা করি, আসলে রশিদ মিনহাজের খুব বেশি প্রেক্ষাপট জানার সুযোগ নেই, কারণ উনি একটা শিক্ষানবিশ পাইলট ছিলেন, মাত্র ওনার জীবন ক্যারিয়ার শুরু হয়েছিল। মতিউর রহমানই তার শিক্ষক, খুবই ব্রাইট একটা স্টুডেন্ট ছিল ছেলেটা, এবং সে এই শিক্ষানবিশ অবস্থাতেই একটা বিমান দুর্ঘটনায় বা এই যে একটা বিমানকেও রক্ষা করতে গিয়ে তার জীবনটা দিল। এদিকে মতিউর রহমান আমরা জানি ক্লাস 6-এই উনি এই যে বিমান বাহিনীর জন্য নিযুক্ত হলেন এবং করাচি চলে গেলেন, সেখানে পড়ালেখা মানে তার এই ধারার পড়ালেখার সাথে যুক্ত হয়ে গেলেন, আলটিমেটলি বিমান বাহিনীর সাথে যুক্ত হয়ে গেলেন। এবং উনি যে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হবেন তার আগেও আমরা যদি খেয়াল করি তার এক ধরনের একটা রাজনৈতিক সচেতনতা আছে। এবং এই সচেতনতা থেকে আমরা 1971 সালে দেখি যে উনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু 2 মাসের ছুটিতে পাকিস্তান থেকে বাংলাদেশে আসছিলেন, এবং সেইখানে উনি আবার মুক্তিযুদ্ধকে সংগঠিত করার এক ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। 25শে মার্চের ঘটনাটার পরে মানে এই 25শে মার্চ পাকিস্তান বাহিনী এখানে যে গণহত্যাটা চালায় সেখান থেকে উনি একদম পজিশনটা নিয়ে ফেলেন। কিন্তু উনি যেখানে এই চেষ্টাটা করতেছিলেন মুরাদনগর, সেইখানেই আবার পাকিস্তান বিমান বাহিনীর একটা বিমান হামলার ঘটনা ঘটে, এবং উনি ওখান থেকে সরে যান। ওনার ঘটনাটা জানা যায় না। এরপর উনি পাকিস্তানে ব্যাক করেন, এবং উনি প্ল্যান করতেছিলেন যে পাকিস্তান থেকে একটা বিমান ছিনতাই করে যদি ভারতে চলে আসা যায় তাহলে এই বিমানগুলো দিয়ে সেটা যুদ্ধে ব্যবহার করা যায়। পাকিস্তানিরা বিমান নিয়ে আসলে আমরা তো আসলে ওইটা ছাড়া প্রতিহত করতে পারবো না। বিমানের কোনো আমাদের তো বিমানই ছিল না, খুব অল্প মানে ইয়াতে ছিল। তো এই যে প্ল্যান, এই প্ল্যানটার আসলে রিস্ক রেট কতটুকু আমরা যদি এইটা একটু চিন্তা করি, যে এই জিনিসটার পুরোটুকুই আসলে রিস্ক। যে উনি একটা বিমান নিয়ে আসবেন, সেখানে আরেকটা লোক থাকবে, উনি সেই লোকটাকে ডিসমেন্টাল করবেন। উনি এই সব কিছু করেও যদি উনি ভারতের সীমান্ত দিয়ে ঢুকে যেতে পারতেন, কি সম্ভাবনা যে ভারত এইটাকে একটা শত্রু বিমান না ভেবে মিত্র বিমান ভেবে তাকে অবতরণ করতে দিবে। এটা তো হইতে পারতো ভারতেও উনি আক্রান্ত হইতে পারতেন, এবং পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধটায় তো উনি অংশ নিয়েছেন। ফলে এইখানে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এইটাকে যেভাবে দেখি, যেভাবে দুইজনকে এই সেলিব্রেট করা হয়, আমরা জানি রশিদ মিনহাজের এই মৃত্যুর ঘটনার পরে পাকিস্তান খুব অনাড়ম্বরতার সাথে তাকে স্মরণ করে। তার নামে একটা বিমান ঘাঁটি আছে, তার নামে ডাক টিকেট আছে, তার নামে রাস্তা আছে, এবং প্রতি বছরই পাকিস্তান কিন্তু এই নিশানি হায়দার রশিদ মিনহাজের এই জন্ম মৃত্যু এটা খুব সেলিব্রেট করে, ক্রোড়পত্র বের হয়, হবেই বা না কেন। এমনকি এটা খুবই অবাক করার বিষয়, নিশানি হায়দার সর্বকনিষ্ঠ পাইছে রশিদ মিনহাজ, বিমান বাহিনী থেকে একজনই পাইছে পুরো পাকিস্তানের এন্টায়ার হিস্ট্রিতে, সেটা হচ্ছে রশিদ মিনহাজ। তো রশিদ মিনহাজ ইজ লাইক এ গ্রেট থিং এখানে। এবং আমরা তো জানি যে আমাদের মতিউর রহমানের কবর দীর্ঘদিন পাকিস্তানে ছিল, এবং খুবই চতুর্থ শ্রেণীর একটা কবরস্থানে লেখা ছিল গাদ্দার। এটা ছিল কিনা এটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে, কিন্তু তারপরও খুব তুচ্ছতা ছিল। 2006 সালে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় তার
দেহাবশেষ। খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের যে ভাবাবেগ, সেই ভাবাবেগে তার এই অবস্থানটা জাস্টিফাইড বলে মনে করা হয়। কিন্তু আমি আসলে এইটাকে দেখার জন্য একটা লেন্সকে ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে জুলাইয়ের লেন্স। আমরা এই যে 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় যদি খেয়াল করি, আমরা দেখি যে সব সময় কি আসলে এই যে ট্রাফিক আইনে লাল হলে দাঁড়ায় যাওয়া যে গুড সিটিজেন, এইটাই কি বেস্ট অফ হিউম্যান কিনা, একদম সেইটাকে আমরা বুঝতে পারছি জুলাই অভ্যুত্থানের সময়, যখন পুলিশ গুলি ছুটতেছে আর ছাত্ররা প্রতিরোধ করতেছে। এইখানে পুলিশকে যদি আমি দেখি, সেই পুলিশ কিন্তু তার উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশ পালন করতেছে। এবং আজকে যদি কোনোদিন এখানে আওয়ামী লীগ সরকার ফেরত আসে, হয়তো এই গুলি চালানোর জন্য অনেক অফিসাররা পুরস্কৃত হতে পারে। এখন ইতিহাসের লেন্সে কি এই পুলিশগুলোকে আমরা এইভাবে দেখতে পারি যে তারা গুড, তারা আসলে নিরস্ত্র মানুষের উপর গুলি করছে, এটা খুব ভালো কাজ করছে না, সেটা তো কোনো সুযোগই নাই আসলে। নাকি আমরা যেই লোকগুলো নিরস্ত্র শুধুমাত্র একটা স্বপ্নের হিসাবে, রাস্তায় মানুষ মরে যাচ্ছে, সে জানে না এই সংগ্রামটা তার কতদিন চালাইতে হবে, সে তারপরও বের হচ্ছে একদম জিরো চান্সে ফিরে আসা। যেরকম ভাবে মতিউর রহমান এই প্লেনটা নিয়ে একদম আগোছালো একটা প্ল্যান নিয়ে উনি একটা বিমান নিয়ে চলে যাচ্ছে, উনি জানেন না উনি কি করবেন। সেটাই তো ফলে এই যে এইখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই মতিউর যেটা করছে দেশের সম্পদকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু হিস্ট্রিক্যালি এই পজিশনটাকে যদি আমরা দেখি যে এখানে একটা গণহত্যা চলতেছে, এই গণহত্যাতে মতিউরের অবস্থানটা কি, রশিদ মিনহাজের অবস্থানটা কি। এখন রশিদ মিনহাজ নাও জানতে পারে জায়গাটা, কিন্তু পুরো পাকিস্তানকে যদি আমরা দেখি, পাকিস্তানকে এই ঘটনা জানতো না। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে পাকিস্তানে একজন সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসকে পাকিস্তান সরকার বাংলাদেশে নিয়ে আসছিল। 7 জন পাকিস্তানি সাংবাদিককে 1971 সালে গণহত্যা চলাকালীন সময় বাংলাদেশে নিয়ে আসা হয়, যে বাংলাদেশের সমস্ত পরিস্থিতি তারা দেখবে, দেখে গিয়ে পাকিস্তানে রিপোর্ট করবে যে সবকিছু ঠিক আছে, বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে, সবাই খুব সুখে শান্তিতে আছে। 7 জন সাংবাদিকের 6 জন সেই কাজটাই করলো। একজন অ্যান্থনি মাসকারেনহাস, উনি এই কাজটা করলেন না। উনি লন্ডনে টাইমস পত্রিকার সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করে বলেন পাকিস্তানে তো গণহত্যা হচ্ছে, আমার কাছে তথ্য আছে, যদি আমাকে তোমরা পাকিস্তান থেকে সরায় লন্ডনে নিয়ে যাও তাহলে আমি তোমাদের যাই হোক। সেই এক্সিট করে উনি এখানে গেলেন এবং প্রথম একটা প্রতিবেদন ছাপা হলো, জেনোসাইড অ্যান্থনি মাসকারেনহাস। উনি দেখাইলেন যে এইখানে এই বঙ্গে জেনোসাইড চালাইতেছে পাকিস্তান আর্মি, তার নিজের দেশের আর্মির বিরুদ্ধে। একজন উর্দুভাষী প্রথম প্রতিবেদন ছিল বাংলাদেশের ঘটনাটা জেনোসাইড, এটা বলতেছে একজন পাকিস্তানি। তাইলে আমি যদি এখন অ্যান্থনি মাসকারেনহাস রশিদ মিনহাজকে পাশাপাশি দাঁড় করাই একটা তৃতীয় পক্ষের মানুষের জন্য, মনে করলাম সে লোকটা স্পেনে থাকে, তখন সে আসলে কাকে আগায় রাখবে? মাসকারেনহাসকে আগায় রাখার কথা, কারণ সে এই অবস্থানটাকে নিরপেক্ষভাবে দেখতেছে। রশিদ মিনহাজ হয়তো তার সেটা দেখার সুযোগই হয় নাই। এবার এই সুযোগ না হওয়া মানুষদের জন্য আমরা কি বলতে পারি? অবশ্যই এই যে রশিদ মিনহাজের নিজেকে প্রোটেক্ট করা এবং নিজের দেশের সম্পদকে প্রোটেক্ট করা, এটার জন্য আমি তাকে গুড সিটিজেন বলবো। যেমনটা আমি প্রতিদিন রাস্তায় পারাপারের সময় বাম ডান দেখে পার হই, আমি আমার বাচ্চাকে পোলিও টিকা খাওয়াইতে নিয়ে যাই, আমি লাল সিগন্যালে দাঁড়াই, আমি যে আইন মানি, এই গুড সিটিজেন যেটা, এই গুড সিটিজেনের অনেক দূর আগে যাবে রশিদ মিনহাজ। কিন্তু মতিউর রহমান একটা স্বপ্নের পেছনে দৌড়াইতেছে, যেই স্বপ্নটা বাস্তব হইতে পারতো না, বাংলাদেশ স্বাধীনও না হইতে পারতো, তাহলে মতিউর রহমানের কোনো বীরশ্রেষ্ঠ হইতো না। এই যে পুরো একটা পাগলাটার স্বপ্ন, পুরো মুক্তিযুদ্ধটাই হচ্ছে পাগলাটার স্বপ্নের উপরে। এই যে যারা লুঙ্গি পরে যুদ্ধ করতে নেমে যাচ্ছে, পাকিস্তান থেকে আমরা পালিয়ে আসা অনেকের জবানবন্দি দেখতে, যেমন কর্নেল আবু তাহের বীরত্ব, উনি যেভাবে পালিয়ে আসতেছিলেন, এই পাগলের মতো আসতেছিলেন, এবং তারপরে আমরা জানি যে কামালপুর সম্মুখ যুদ্ধে ওরা পায়ে গুলি লাগতেছে, তখন উনি চিৎকার করে বলতেছেন যে এই পাকিস্তান আর্মি পরাজিত হবে, ওরা আমার বুকে গুলি করতে পারে না। এইটারে পাগলামি ছাড়া আমরা আসলে কি বলবো? ফলে মতিউর রহমান এবং রশিদ মিনহাজকে যখন আমি পাশাপাশি দাঁড় করাই, এবং আমি যখন স্পেনে থাকি, আমি যখন রাশিয়ায় থাকি, আমি পৃথিবীর যেই জায়গা থেকে এই ঘটনাটাকে দেখি, মতিউরকে দেখার সময় আমার মধ্যে একটা বিপ্লবী ভাবাবেগ তৈরি হয়। অবশ্যই আমি এই জন্য রশিদ মিনহাজকে দায়ী করি না, কারণ ঘটনার পক্ষে সে তার ডিউটি পালন করছে, কিন্তু মহত্বের বিচারে এইটা কালোত্তীর্ণ। এবং মতিউর নাও জিততে পারতো, পাকিস্তান থাকতে পারতো, বাংলাদেশ স্বাধীন না হইতে পারতো, এই সমস্ত আলোচনাই সেখানে থাকতো না। সেখানে শুধু রশিদ মিনহাজকে নিয়ে মাতামাতি হইতো। মতিউর যেই 0% রিস্কের উপর এই জিনিসটা করছেন, এটা আসলে একটা কাব্যিক ঘটনা। আরেকটা কথা এখানে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে
যে কোনো ঘটনাকে যখন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তখন আমাদের মধ্যে এই প্রবণতাটা আসে, যেমন এই আলাপটাই যখন হয়তো আসবে তখন অনেকেই বলবে না না দুইজনের জায়গা থেকে দুইজনের ঠিক, বা আমি অনেক সময় এটা নিয়ে লেখালেখি করছি, অনেক সরকারি কর্মকর্তারা বলছেন যে হ্যাঁ পুলিশ কি তার দায়িত্ব পালন করবে না, যখন সাধারণ মানুষের উপর গুলি চালানো হবে তখন পুলিশরা আসলে মোরাল পজিশনটা নিতে পারতে হয় যে সে কি গুলি ছুড়বে ছুড়বে না, কারণ আমরা জুলাইয়ের সময় দেখছি সেনাবাহিনী কিন্তু গুলি ছোড়ে নাই, এই মোরাল পজিশনটা কিন্তু তাকে নিতে পারতে হয়েছে। এবং ফাইনালি মতিউর রহমান কি মিনহাজকে মেরে ফেলতে চাইছিলেন না, মতিউর রহমান কিন্তু মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলছে। আমরা জানি না ভারতে নেমে উনি তার সাথে কি করতেন, আমরা আদৌ জানি না ওনার ভারতে কোথায় নামতেন, এটা নিয়ে ওনার কোনো আদৌ প্ল্যান ছিল। আমি একটা প্রতিবেদন দেখলাম, সেখানে দেখলাম যে মতিউর রহমানের যে ওয়াইফ, আমি ভদ্রমহিলার নামটা ভুলে গেছি, মিলির রহমান, উনি বলছেন যে মতিউর রহমানের যে পরিকল্পনাটা ছিল যে আমরা রশিদ মিনহাজকে আমি নিয়ে যাব, তাকে আমি জিম্মি করব, এবং যেহেতু আমার ফ্যামিলি মানে তার স্ত্রী সন্তানরা যেহেতু পাকিস্তান তো রশিদ মিনহাজকে ফেরত চাইবে, এবং তখন সে রশিদ মিনহাজকে জিম্মি করে এক্সচেঞ্জ করবে যে আমার ফ্যামিলিকে দাও, তুমি একে নাও, মানে তার আসলে ওই বিমানটা ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্যই ছিল না। এক্স্যাক্টলি, এই মোটিভ যদি সত্য হয়ে থাকে, এবং আমরা তো রশিদ মিনহাজকে জীবিতই পাই ওই ইজেক্ট বাটন চাপার আগ পর্যন্ত, তাহলে আমরা মতিউর রহমানকে রশিদ মিনহাজের খুনি বলতে পারি না, কিন্তু রশিদ মিনহাজ কিন্তু মতিউর রহমানের খুনি। দুইজন লোক একই সাথে খুন হয়েছে দেখে আমরা এই যে এটা ড্রাইভার ফেলাসির মতো, ড্রাইভার এবং বাস ভর্তি যাত্রীর মতো এই অবস্থাটা। এইখানে কিন্তু ড্রাইভারের আসলে মতিউর থাকলেও মতিউর কিন্তু জীবন মৃত্যুর সিদ্ধান্তটা নিতে পারে নাই, কারণ মতিউরকে সেই সিদ্ধান্তটা নিতেই দেওয়া হয় না। ফলে যে কোনো ধরনের বিচারে আমরা যখন এই জিনিসটাকে সামনে আনবো, এবং আজকে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলতেছি না, আমি একজন বিশ্ব নাগরিক হিসেবে যখন দেখি আমার কাছে মনে হয় মতিউর রহমানই এখানে প্রকৃত বীর। ওকে, নাইস। আমরা এইখানে একটু জামাতের যে তৎকালীন আমির বোধ হয় মতিউর রহমান নিজামী, একই নাম, একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আর একজন মতিউর রহমান নিজামী, তিনি খুব সম্ভবত এপ্রিলের দিকে তখন বোধহয় দৈনিক সংগ্রাম সেখানে একটা কলাম লিখলেন যে রশিদ মিনহাজের জন্য তারা গর্বিত আর কি, পাকিস্তান গর্বিত। এই জায়গাটাকে আসলে এটাও খুব ইন্টারেস্টিং, ওইখানে যেরকম একই দিনে দুইজন দুই দেশের বীর, আমাদের দেশের ক্ষেত্রে একই নামের দুইজন, একজন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর একজন মুক্তিযুদ্ধের সর্বস্ব দিয়ে দিচ্ছেন, এই দুই মতিউর রহমান। এই যে মতিউর রহমান পাকিস্তানের আজ্ঞাবাহী, কিন্তু বাংলাদেশেই তো তার জন্ম, এবং বাংলাদেশী হিসেবে বাংলাদেশের মানুষ, সে মতিউর রহমানের এই ঘটনার পরে অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, একটার পর একটা দৈনিক সংগ্রামে কলাম লিখতে থাকে যে এই রশিদ মিনহাজ হচ্ছে বীর, মতিউর রহমান গাদ্দার, এবং রশিদ মিনহাজের মতো আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং এই গাদ্দারদেরকে খতম করতে হবে। উনি এটাকে আরো ব্যবহার করছেন মুক্তিযুদ্ধের উপরে লালায় দেওয়ার জন্য। এবারে আমি ইন্টারেস্টিং আরেকটা বিষয় খেয়াল করাইতে চাই যে আমাদের দেশে বর্তমানে তো জামাত ইসলামী প্রধান বিরোধী দল, সর্বাধিক সংখ্যক আসন নিয়ে তারা সংসদে আছে। মতিউর রহমান নিজামীর ছিল বিপুল ভোটে পাশ করে এখন এমপি। তারা কিন্তু ৭১-এর প্রশ্নে এখন অনেক অবস্থান নিচ্ছে। আমরা দেখছি ১৬ ডিসেম্বর তারা স্মৃতিসৌধে ফুল দিতে যাচ্ছে, ১৪ ডিসেম্বর ডাকসুর শিবিরের নেতারা ফুল দিতে যাচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, তারা বীর শ্রেষ্ঠদের জন্য, বীর প্রতীকদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করে। এবারে আমি এই জিনিসটা জানতে চাই, যেই মতিউর রহমান আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বলছিল গাদ্দার, আবার আজকে যখন তারা দোয়া করতেছে, তাহলে আসলে তার কোন পজিশনটা সঠিক? হিপোক্রিসি, মানে এইখানে তার তো অবশ্যই এখানে পজিশনটা নিতে হবে, এবং সেই পজিশনটা সে নিতে পারে না কারণ তার হাতে তো রক্ত লেগে আছে। একদম, সে এই রক্তকেও মুছতে পারে না, আবার ৭১-কে অস্বীকার করতে পারে না। ফলে মতিউর রহমান মৃত্যুর ৫৫ বছর পরেও আরেক মতিউর রহমানকে অপরাধী প্রমাণ করার জন্য বারবার জোজল্যমান হয়ে আমাদের সামনে হাজির হন আর কি। আরে নাইস ভাই, খুবই চমৎকার। আরো একটা ব্যাপার, ওই যে এটা বোধহয় একটু আগে আলাপ করলেই ভালো হতো, জুলাইয়ের লেন্স থেকে যে যখন আমরা বুঝতে গেছিলাম পুলিশের যেই অ্যাক্টিভিটিস, সেই জায়গা থেকে আমরা ওই যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, আমাদের সময় টিভি, ৭১ টিভি, আমরা তাদের অবস্থান দেখেছি জুলাইয়ে। আবার একই সময়ে আমরা যমুনা টেলিভিশন, তাদের অবস্থানও দেখেছি। এই ব্যাপারটা দিয়েও কি রশিদ মিনহাজকে বোঝা যেতে পারে? এক্স্যাক্টলি, আমি তো মনে করি যে এই আলাপগুলো যখন আমরা আগে করতাম তখন এই জিনিসটা সহজে বোঝা যেত না, কিন্তু আফটার জুলাই এই জিনিসগুলো অনেক সহজ হয়ে গেছে। কারণ একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যেরকম মাসকারনাসের কথা বললাম, সমস্ত সাংবাদিকরা একদিকে, মাসকারনাস পজিশনটা নিয়ে নিল। ২৪-এও দেখলাম সমস্ত টেলিভিশনগুলো এই বাতাবি লেবুদ নিয়ে আছে, একটা চ্যানেল 24 বা একটা যমুনা টিভি অবস্থান নিচ্ছে, একটা প্রথম আলো, একটা ডেইলি স্টার হয়তো অবস্থান নিচ্ছে। তো এইখানেই আমরা এই পাগলাটে লোকদেরকে দেখতে পাই যে এই সামনে কি হবে ওইটা না
ভেবে ওইটাকে আমি হয়তো জানি না, কিন্তু আমাকে এখানে অবস্থান নিতে হবে ন্যায়ের পক্ষে। এখানে রাস্তায় মানুষ মরতেছে, মতিউর রহমান নিজের চোখে এটা দেখে গেছেন। এটা দেখে যাওয়ার পরে তার পক্ষে আর সুযোগ নাই। কেন এখানে স্বৈরাচারী এরশাদ ছিল না? এরশাদও 71 সালে বাংলাদেশের ছুটি কাটাতে আসছিল, তারপর তো পাকিস্তানে ফিরে গিয়ে সে পাকিস্তান সেনাবাহিনীর লেজের ভিত্তি করেই গেছে। তাইলে এই যে পজিশনগুলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এই যে স্বপ্নেটে লোকগুলা, এই যে মুক্তিযুদ্ধকে আমরা খুব কংক্রিট ভাবে বুঝি। তো আমার অনেক দিনের অভিজ্ঞতা দেখছি এই ছাড়া ভাবেই মুক্তিযুদ্ধকে দেখতে হয়। এই যে কিছু মানুষ পালায় আসতেছে, কিছু মানুষ লুকায় আছে, ছেলে সন্তান বাচ্চা কে কোথায় আছে জানে না, এইটুকু নিয়ে এই অল্প কয়জন অফিসার। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সর্বোচ্চ আর্মি অফিসারটা ছিল মেজর র্যাঙ্কে। একমাত্র এই যে ওসমানী তো তখন রিটায়ার্ড, উনি ছাড়া বাকি সবাই তো নিম্ন অত্যন্ত জুনিয়র পোস্টে। অথচ এই ছেলেগুলাই কিন্তু প্রত্যেকটা সেক্টর কমান্ডার হয়ে উঠলেন এবং লক্ষ মানুষকে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত করলেন। ফলে মুক্তিযুদ্ধকে ক্যানভাস হিসেবে বোঝার জন্য এই যে মতিউর রহমানের প্রচেষ্টাটা, এই বাইনারি থেকে বের হয়ে এসে আমরা যদি এই প্লেনটাকে দিয়ে বুঝি যে T-33 একটা বিমান, এটার সাথে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা নিয়ে উনি যাইতেন, উনি পারেন নাই, কিন্তু ধরেন কর্নেল তাহের পারছে। এরকম যারা পারছেন তারা কোন কোন রুট দিয়ে বাংলাদেশে ঢুকলেন, এরপরে এই যুদ্ধটাকে সংগঠিত করলেন, কি অজেয় মানে কি ভয়াবহতার মধ্য দিয়ে তারা এই যুদ্ধটা চালায় গেলেন। এই যে রুবির গল্প, বদির গল্প আমরা দেখি, এই সব কিছুকেই আমার মনে হয় দেখি এই মতিউর রহমানকে আমার এই কারণে আমি খুব আবেগ ফিল করি যে উনি কিছু জানতেনই না এখানে কি হতে যাচ্ছে, তারপরও উনি এই দেশটার জন্যই কিন্তু একটা স্বপ্নের জন্য, একটা কল্পনার জন্য জীবনটা দিয়ে দিতে পারছেন এবং ফ্যামিলিকেও রিস্কের মধ্যে রেখে তারপরে এই কাজটা করলো লোকটা, মানে হ্যাটস অফ টু হিম। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। আমরা বোঝার চেষ্টা করলাম যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আর রশিদ মিনহাজ এই দুইজনের মধ্যে সত্যিকার অর্থে আসলে কে বীর। তো এরকম নিয়মিত শো দেখতে ঢাকা পেপারসের সাথেই থাকুন, আমাদের ফলো করুন, ইউটিউবে গিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী শোয়ে। থ্যাংক ইউ।